যুব ভারতীতে মেসি কাণ্ডের লজ্জাজনক অধ্যায়ের পর ৭২ ঘন্টা অতিক্রান্ত। আজকে সবার নজর ছিল যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হবে, সেখানে কত নাম বাদ যায়, কোন কোন কেন্দ্রে বেশি নাম বাদ যায়, কোন কোন কেন্দ্রে কম নাম বাদ যায়। সেই দিকে আমরা মোটামুটি সকাল থেকে যেটা মনে করছিলাম যে আজকে বাংলা বলছের আলোচনা সম্ভবত এই এসআইআর এর খসড়া তালিকা নিয়েই করতে হবে, কিন্তু বেলা গড়াতেই মেসি কাণ্ডে নতুন মোড় এবং সাম্প্রতিক কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত, সেটা আজকে এলো নবান্ন থেকে। ডিজি রাজীব কুমার, তাকে শোকজ করা হলো বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। তাদের ২৪ ঘন্টার মধ্যে তাদের উত্তর জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি বিধাননগর অনিশ সরকার, তাকে এই তদন্ত চলা অবধি সাসপেন্ড করা হলো। এরই মধ্যে কুণাল ঘোষের পোস্ট মারফত সবাই জানতে পারলেন যে অরূপ বিশ্বাস তিনি ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন। বেশ কিছুক্ষণ জল্পনা চলল যে সেই ইস্তফা সেটা গৃহীত হবে কি হবে না। কয়েক ঘন্টার মধ্যে উত্তর পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে অব্যাহতি দিচ্ছেন তদন্ত চলা পর্যন্ত। অর্থাৎ যতদিন তদন্ত চলবে ততদিন মুখ্যমন্ত্রী নিজেই ক্রীড়া দফতরের দায়িত্ব সামলাবেন। আমরা দেখছিলাম যে গত কয়েকদিন ধরে যারা বিরোধীরা তারা প্রশ্ন তুলছিলেন, তারা বলছিলেন যে শতদ্রু দত্ত একজন আয়োজক, তাকে শুধুমাত্র গ্রেফতার করে আসলে বাকিদের কোথাও শিল্ড করা হচ্ছে। প্রশ্ন উঠছিল যে ক্রীড়ামন্ত্রীর সেদিন মাঠের যে ভূমিকা ছিল তা নিয়ে দিকে দিকে আলোচনা চলছে, দিকে দিকে সেই ছবি, সেই ভিডিও, সেটা ভাইরাল, তাকে কোথাও আড়াল করা হচ্ছে কিনা। অনেকেই প্রশ্ন তুলছিলেন যে যদি শতদ্রু দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, কেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে নেওয়া হবে না। এবং জনমানুষও শতদ্রু দত্তর ওপর তো ক্ষোভ রয়েছেই, তার পাশাপাশি অরূপ বিশ্বাস সম্পর্কে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছিল সেটা শতদ্রু দত্তের থেকে বেশি বই কম না। এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে পরপর এই প্রশাসনিক পদক্ষেপগুলো নেওয়া হলো। এই সব নিয়ে আমরা আলোচনা করব যে এই পদক্ষেপ কি যথেষ্ট, এই পদক্ষেপ কি আইবশ, এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ যশ, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শঙ্খদীপ দাস। আমি আলোচনায় যাওয়ার আগে একটু চোখ রাখবো প্রতিবেদনে। এসআইআর এর পর খসড়া তালিকা প্রকাশ, ৫৮ লক্ষ নাম বাদ। সেই খবরকে বোতলবন্দি করে রাজ্য রাজনীতিতে উথাল পাতাল। যুব ভারতীতে বিশৃঙ্খলায় মন্ত্রী অরূপ বিশ্বাসের ইস্তফা, ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপকে অব্যাহতি মুখ্যমন্ত্রীর, ডিজি রাজীব কুমারকে শোকজ। অরূপ বিশ্বাস যে চিঠিটা লিখেছেন সেইটা আনুষ্ঠানিকভাবে কোনো ইস্তফা পত্র নয়। তার কারণ একটা রেজিগনেশন লেটারের কিন্তু ওয়ান লাইনার হয়, সেই রেজিগনেশন চিফ মিনিস্টারকে একটা বাক্যে লিখতে হয় এবং সেটা গভর্নরের কাছে পাঠানো হয়, গভর্নর নোটিফিকেশন দেয় গভর্নর হাউস থেকে এবং রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয়। তছনছ যুব ভারতী, চরম বিশৃঙ্খলা, অব্যবস্থা, মাঠে দখল নিয়েছে জনতা। মেসি আগেই মাঠ ছেড়েছেন, খবর পেয়ে গাড়ি ঘুরিয়ে কালীঘাটে ফিরে যান মুখ্যমন্ত্রী। কয়েক মিনিটের মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট, তদন্ত কমিটি করার নির্দেশ। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন কমিটি মঙ্গলবার প্রাথমিক রিপোর্ট জমা করে। কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের কড়া পদক্ষেপ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে নবান্ন। শোকজের তালিকায় রয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাও। প্রত্যেককে ২৪ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পদ থেকে অপসারিত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি অনিশ সরকার। অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। যুব ভারতী সিইও দেবকুমার নন্দনকেও পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি মন্ত্রিসভায় থাকবেন কেন? তাহলে তো তদন্তে প্রভাব খাটাবে। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, ২.৫ মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারবে না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে ওনাকে অব্যাহতি, দরখাস্ত করবেন না নিজের দলের লোক,
পদত্যাগ করিয়ে সব দপ্তর থেকে অব্যাহতি নিন, যাতে নিরপেক্ষ তদন্ত হয়। আমরা এটাতে সন্তুষ্ট হই। নবান্নে বেশ কয়েকটি বৈঠকে ব্যস্ত মুখ্যমন্ত্রী। এই সময়ই দলীয় মুখপাত্র কুণাল ঘোষের পোস্ট, মন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছেন অরূপ বিশ্বাস, সেই ইস্তফা গৃহীত হয়েছে। খানিক পরে অবশ্য বয়ান বদল করেন কুণাল। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে মন্ত্রী অরূপ বিশ্বাসকে লেখা চিঠির প্রতিলিপি এসে পৌঁছয় কলকাতা টিভির হাতে। মুখ্যমন্ত্রী লেখেন, আমি ক্রীড়ামন্ত্রীর আবেগ ও ইচ্ছাকে সম্মান জানাই। যুব ভারতীর ঘটনায় তদন্তের স্বার্থেই তাঁর এই ইচ্ছা প্রকাশ। আমার মতে ক্রীড়ামন্ত্রীর এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দপ্তর আমিই দেখব। রাত পোয়ালে মেসি আসবে, মেসির মতো একজন ইন্টারন্যাশনাল আইকন আসবে, তার মানে 1 লাখ জলের বোতল যদি ওখানে ঢোকানো যায়, তার মানে ওখানে একটা বোমও ঢুকিয়ে নেওয়া যেত পুলিশের চোখের আড়ালে। আগের দিন রাত্রিবেলা পুলিশের কোনো পাহারাদারিত্ব নজরদারিত্ব ছিল না। তার মানে যদি একটা বোম বিস্ফোরণ হয়ে কোনো একটা ঘটনা ঘটতো, যদি মেসি মারা যেত, কি হতো? মমতা ব্যানার্জি মেসির বউকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ আর পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দিতেন পশ্চিমবাংলায়। সুতরাং এই যে পুলিশ থেকে শুরু করে এই অরূপ স্বরূপ থেকে শুরু করে সুজিত বোস, সবাই মিলে যেখানে দুর্নীতি এবং টাকা পয়সার ভাগ বটোয়ারা করেছে ভোটের আগে ওই মেসিকে দেখিয়ে, এইটা কিন্তু একটা বিরাট বড় স্ক্যাম পশ্চিমবাংলা। প্রশাসনিক স্তরে এমন নজিরবিহীন পদক্ষেপের উদাহরণ মনে করতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা। ডিজি রাজীব কুমারকে শোকজ নোটিস, যে পদক্ষেপকে ঘিরে রীতিমতো শোরগোল প্রশাসনিক মহলে। তবে এতেও যে চিরে ভেজেনি বিরোধীদের বক্তব্যেই তা স্পষ্ট। কলকাতা টিভি। আমি প্রথমে শঙ্কর কাছে যাব। শঙ্কর, দীর্ঘদিন ধরে তুমি সাংবাদিকতা করছো, আমিও সাংবাদিকতা করছি। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ এবং বিশেষ করে একটা ঘটনা পর তার প্রতিক্রিয়ায় কখনো সেটা বাধ্য হয়ে নিতে হয়েছে, কখনো স্বতঃপ্রণোদিত হয়ে সরকার নিয়েছে, এটা দেখেছি। যার অন্যতম উদাহরণ 2007-এ রিজওয়ান কাণ্ডের পর যেভাবে চাপের মুখে সেই সময়ের পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিক প্রসূন মুখার্জি, জ্ঞানবন্ত সিং, অজয় কুমারদের অপসারণ আমরা দেখেছি। ইভেন আমরা গত বছর দেখেছি যে প্রবল চাপের মুখে বিনীত গোয়েলকে, তাকে কলকাতা পুলিশের নগরপালের পদ থেকে সরানো ইত্যাদি। কিন্তু ডিজিকে শোকজ, আজকে এই যাবতীয় প্রশাসনিক পদক্ষেপের মধ্যে সবচেয়ে, এবং দ্যাট টু ডিজি এবং দ্যাট টু রাজীব কুমার, এটাই কি আজকের সবচেয়ে চমকপ্রদ এবং তাৎপর্যপূর্ণ পদক্ষেপ? একদম ঠিক মৌপিয়া, আমি তোমার সাথে 100% সহমত। অরূপ বিশ্বাসের যে ইস্তফা, তার থেকে অনেক অনেক বড় ঘটনা হচ্ছে রাজীব কুমারের কে শোকজ করা। এবং তুমি দেখবে যে পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে কোনো অ্যাক্টিং ডিজিকে বা মানে যে ডিজি তিনি পদে রয়েছেন, তাকে শোকজ করার কোনো নজির নেই। তুমি যেটা বললে যে বিনীত গোয়েলের কথা বা অতীতে রিজওয়ানুর কাণ্ডের কথা, সেখানে দেখো ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। সরকারি খাতাতে লেখা আছে ট্রান্সফার্ড, তুমি অপসারণ বলতে পারো, আমি অপসারণ বলতে পারি, কিন্তু প্রশাসনিক ভাষায় ট্রান্সফার্ড লেখা ছিল। কিন্তু রাজ্য পুলিশের যে ডিজি, তাকে শোকজ করা, এটা তার সার্ভিস রেকর্ডে থেকে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাজীব কুমার একটা বড় ব্যাপার, মানে অন্তত প্রশাসনিক স্তরে, আমলাতন্ত্রে, পুলিশের মধ্যে এবং বাংলার পলিটিক্যাল সার্কেল, মানে যে রাজীব কুমারকে 2019-এ যখন সিবিআই তারা জিজ্ঞাসাবাদ করতে আসে, তখন স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি ধর্ণা দিয়েছিলেন, সেই রাজীব কুমার। রাইট, তো ফলে সেই রাজীব কুমার, তো এই যে ঘটনাটা দেখো, যেটুকুনি আমি জানি সেটা হচ্ছে যে গত কয়েক মাস বা আরো বেশি সময় ধরে রাজীব কুমারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা বোঝাপড়ার সম্পর্ক, সেখানে একটা শৈত্য নেমে এসেছিল। রাজীব কুমারের যে আগের যে কনফিডেন্স, তার যে বিচরণ, সেটা অনেকটাই সীমিত হয়ে গেছিল মানে সিএমওতে। তো এরকম একটা পরিস্থিতি। দ্বিতীয় কথা হচ্ছে সেদিনকে যে তোমার যুবভারতীদের যে প্রোগ্রামটা ছিল, মেসির ইভেন্ট, এখন দেখো ওখানে কে আয়োজক ছিল সেটা বড় কথা নয়, আয়োজক যেই হোক না কেন, মেসি আসছেন, একজন ইন্টারন্যাশনাল আইকন, এবং তুমি মেসিকে নিয়ে সাধারণ মানুষের যে আবেগ, তার যে জনপ্রিয়তা, সেটা তো এখানে পশ্চিমবঙ্গে মানে আর যে কোনো ভিভিআইপি আসার থেকে অনেক বড়। সেখানে পুলিশের একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। রাজীব কুমার এবারে যে লন্ডভন্ড পরিস্থিতি, যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল সেদিনকে, পুলিশ তার দায় এড়াতে পারে না। তার ফলে সেদিনকে যে একটা যে ঘটনা ঘটে, সেখানে পাবলিক অর্ডার রাখার দায়িত্ব কিন্তু রাজীব কুমারেরই ছিল,
যখন এত বড় একজন ভিভিআইপি আসছেন, তো সেখানে পুলিশের তো একটা ল্যাগ থেকেই যায়, শুধুমাত্র আয়োজকদের উপরে দোষ চাপিয়ে তো চলবে না। এবং তুমি দেখো যে সেদিনকে যখন যে ঘটনাটা ঘটলো, রাজ্য সরকারের তরফ থেকে যখন আয়োজকদের দায়ী করা হলো, তারপর থেকে গোটা সোশ্যাল মিডিয়ার ডিসকোর্স, সাধারণ মানুষের আলোচনা, চায়ের দোকানে, বাসের, ট্রামে, সর্বত্র কিন্তু কোথাও তুমি শতদ্রু দত্তর নামে সমালোচনা শুনবে না। সমালোচনা হচ্ছে যে আয়োজনে, পুলিশের এবং প্রশাসনের, এবং এই যে পুলিশি ব্যর্থতা, এই এবং পুলিশি অরূপ ব্যর্থতার বিশ্বাসের জন্য তো অবশ্যই। মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো, রাজ্যের মুখ পুড়ল। অবশ্যই অরূপ বিশ্বাস, কারণ অরূপ বিশ্বাসকে এই যে পার্টির মধ্যে অনেকে ছবি বিশ্বাস বলছেন, সেটাই অরূপের সবচেয়ে বড় সমস্যা, যে ছবি শুধু নিজের তোলা না, এবং লোককে ডেকে ডেকে নিয়ে এসে ছবি তোলা। এবং কোথাও যেন একটা আমিও ভিভিআইপি গ্যালারিতে বসে আমারও যেন মনে হচ্ছিল যে যারা মাঠে রয়েছেন বা যারা আঁকড়ে ধরেছেন, তারা যেন মনে করছেন যে তারাই প্রিভিলেজ ক্লাস, তারাই যেন লেজিটিমেট যে ছবি তোলার, এবং বাকি যে দর্শক, হাজার হাজার দর্শক গ্যালারিতে বসে আছেন, তারা দেখলো না দেখলো কিছুই যায় আসে না, তারা কতটা ছবি তুলতে পারলেন সেটাই যেন একটা বড় ব্যাপার। তো এই রকম একটা বড় ঘটনায় যেখানে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো, যেখানে রাজ্যের মুখ এবং মাঝপথ থেকে ফিরে যেতে হলো শঙ্খ, যেটা হয়তো তোমার আমার এই কর্মজীবনের মধ্যে আমরা খুব কম দেখেছি যে এরকম কোন বড় ইভেন্ট সেখানে মুখ্যমন্ত্রীকে মাঝপথ থেকে ফিরে যেতে হচ্ছে। বেনজির ঘটনা, বেনজির ঘটনা না, এখানেই শঙ্খ আমি তোমার কাছে আরেকটা প্রশ্ন এবং করব। সেদিনকে বিধাননগর কমিশনারেটের মানে যে ভূমিকা, আমি ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটাতে শঙ্খ তোমার কাছে যে প্রশ্নটা করব, যে আমরা তো দেখেছি যে আমাদের এখানে দুর্গাপুজোয় লাখো মানুষ রাস্তায় নামেন। আমরা বেশিরভাগ এই ধরনের বড় ইভেন্টের ক্ষেত্রে, সেটা দুর্গাপুজো হোক, সেটা রেড রোডের কার্নিভাল হোক, সেটা কোনো বড় পলিটিক্যাল র্যালি হোক, বা সেটা ধরো অতি সম্প্রতি যে যদি আমরা দেখি যে দীঘায় যে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, সেখানেও বহু আয়োজন ছিল। প্রতিটি ক্ষেত্রে শঙ্খ তুমি আমার সঙ্গে হয়তো একমত হবে, আমরা দেখি যে শীর্ষ আইপিএস অফিসাররা তারা কার্যত রাস্তায় নেমে সিভিক ভলান্টিয়ারের কাজটা করেন। তারা দড়ি ধরে যে পাবলিক সেই জনস্রোত সেটা আটকান, তারা দরকার হলে বয়স্ক মানুষের হাত ধরে পৌঁছে দেন। এমনকি জগন্নাথ মন্দিরেও আমরা দেখেছি যে এই ডিজিকে আমরা দেখেছি যে টি শার্ট পরে অন্য আইপিএস অফিসারদের সঙ্গে, এবং অন্য যাবতীয় শুধু আইপিএস অফিসার না, নিচু তলার পুলিশ কর্মী যারা, তাদের সঙ্গে একই রকম ভাবে একই টি শার্ট পরে সামলাচ্ছেন। এখানে হ্যাঁ, এবং টি শার্টের এখানে লেখা আছে, হাতে লেখা আছে পুলিশ। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার এটাই প্রশ্ন, তাহলে মেসির ইভেন্টে এটাই দেখা গেল না কেন? মানে একজন এটা মেসির ইভেন্টে যারা যুব ভারতীতে ছিলেন তারা দেখেননি, আমরা যারা টিভিতে যুব ভারতী দেখেছি তারাও দেখিনি। আমার মনে হচ্ছে মৌপিয়া, এটা হচ্ছে যে আটার একটা মিস জাজমেন্ট। দেখো কলকাতায় এই যে পুলিশের এই যে পুজোর সময় তুমি যেটা বললে যে স্মুথ রানিং অফ দ্য ভেহিকেল, এটা কিন্তু রাজীব কুমার পুলিশ কমিশনার থাকার সময় এনশিওর করেছিলেন। এবং তুমি যে দীঘার জগন্নাথ মন্দিরের কথা বলছো, যখন আমি ওই প্রথম দেখলাম রাজীব কুমার সব পুলিশ অফিসাররা মিলে একজন নেভি ব্লু টি শার্ট পরে আছেন এবং রিবে লেখা আছে পুলিশ। ফলে রাজীব কুমারই কিন্তু এই কালচারটাকে মানে পুলিশের মধ্যে ঢুকিয়েছিলেন। তিনি পুলিশের মধ্যে যে ডিসিপ্লিন আনার ক্ষেত্রে তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেটাই সবচেয়ে বেশি অবাক করার কাণ্ড, যে তিনি কি করে যে মানে তার এত জাজমেন্টের ভুল হলো কি করে, যে মেসিকে নিয়ে যে একটা উন্মাদনা তৈরি হবে এবং সেখানে 70,000 লোক গ্যালারিতে থাকবে, তারা দেখতে চাইবে, এতগুলো টাকা দিয়ে টিকিট কেটে এসছে, তারা দেখতে চাইবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে গেছিল, শিশু যারা স্কুল পড়ুয়া, তারা যে কি পরিমাণ সেদিনকে হতাশ হয়েছে। মৌপিয়া, তুমি যদি স্টেডিয়ামে থাকলে বুঝতে পারতে যে এই যে সেদিনকে যে মানে একটা যে অসন্তোষ আছড়ে পড়েছিল স্টেডিয়ামে, আমি কোনো দর্শককে দোষ দিই না, আমার আশেপাশে যে মানুষরা ছিলেন, যে দর্শকরা আমার আশেপাশে ছিলেন, তারাও ছিলেন আটার মানে ফ্রাস্ট্রেটেড। এবং মজার কথা হচ্ছে তারা ওখানে দাঁড়িয়ে মিডিয়াকে গালমন্দ করছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, কারণ তাদের ধারণা হয়েছিল বোধহয় মেসিকে ঘিরে মিডিয়া টিম ওখানে বোধহয় পুরো মৌমাছি চাকের মতো ঘিরে রয়েছে, ফলে মেসিকে দেখা যাচ্ছে না। তাদের ধারণা প্রাথমিকভাবে হয়েছিল সবটাই মিডিয়া টিম। তারা যে মিডিয়া টিম নয়, মিডিয়াও যে সেদিনকে অসহায়ের মতো মাঠের বাইরে ছিল, কিছু মিডিয়া পার্সনও ডেফিনেটলি আমাদের বোধহয় এটা এর থেকে সারিয়ে করা ঠিক হবে না, যারা মাঠের ভেতরে ঢোকার অথরিটি না থাকা সত্ত্বেও তারা ঢুকেছিল। এক্স্যাক্টলি, আমি আসবো তোমার কাছে, আমি দীপ্তাশ্বর কাছে আসি খুব সংক্ষেপে। দীপ্তাশ্ব, ফাইনালি এরকম একটা প্রশাসনিক পদক্ষেপ,
মানে এটা কি পদক্ষেপ? এটা তো একটা আইওয়াস। আজকে অরূপ বিশ্বাস তো ক্রীড়ামন্ত্রী, তিনি অবশ্য ক্রিয়ামন্ত্রী, তিনি পদত্যাগপত্রে ক্রীড়ামন্ত্রী বানানটা লিখতে পারেননি, ক্রিয়ামন্ত্রী লিখেছেন, সেখান থেকে করেছেন। তিনি তো এখনো বিদ্যুৎ মন্ত্রী রয়ে গেলেন। যদি আজকে সরকার সত্যিই রাজধর্ম পালন করতে চায়, যদি তারা সত্যি সদিচ্ছা দেখাতে চায় যে এই যে দুর্নীতি হলো, মেসিকে ঘিরে যে দুর্নীতি হলো, যে লক্ষ লক্ষ টাকা একদম যুব সমাজের কাছ থেকে ঠকিয়ে তোলা হলো, তাহলে শুধু শতদ্রু দত্ত কেন, সুজিত বোস এবং অরূপ বিশ্বাসকেও গ্রেপ্তার করা উচিত। আজকে আপনি সল্টলেকের যিনি পুলিশ কমিশনার, তাকে আপনি শোকজ করছেন, তাকে তো কম্পালসারি ওয়েটিং, তাকে সাসপেন্ড করা উচিত। তিনি তো, আমরা সবাই দেখেছি যে তিনি নিজের ডিউটি ছেড়ে সেদিন ছবি তুলতে বেশি ব্যস্ত ছিলেন এবং এসপিজির সঙ্গে গিয়ে ধাক্কাধাক্কি করছিলেন। আজকে রাজীব কুমারকে শোকজ করা হচ্ছে। আচ্ছা, রাজীব কুমার ওখান থেকে কি করে বলুন তো, কাকে সরাতেন? আকাশ ব্যানার্জিকে ওখান থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারতেন? রাজীব কুমারের সেই ক্ষমতা আছে? অদিতি গায়েন, যিনি ভাইপোর সোশ্যাল মিডিয়ার, অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলার, তাকে রাজীব কুমারের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে? অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাসের ফ্যামিলির লোককে রাজীব কুমারের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ক্ষমতা আছে? নেই। আজকে রাজীব কুমার, সারদা, তারপরে রোজ ভ্যালি এবং তারপরে শেখ শাহজাহান, বিভিন্ন ঘটনায় নিজের স্ট্যাচারটা এই তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সামনে এমনই ছোট করে ফেলেছেন যে তিনি যে লেভেলের, যে কোয়ালিটির অফিসার ছিলেন এক সময়, সেই কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয়ে গেছে এবং কম্প্রোমাইজ হতে হতে এই অবস্থা। জাস্ট আইওয়াশ, জাস্ট এই ক্ষোভের মুখে পড়ে ভোটের আগে কোনো রকমের আইওয়াশ, আরো কঠোরতর ব্যবস্থা নয় কেন? শতদ্রুকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়েছে, তার 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি কমপ্লিটলি একটা আইওয়াশ? দেখুন, প্রথমেই বলি, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেই 72 ঘন্টার মধ্যে আপনারা রাজধর্ম পালনের এত বড় একটা নিদর্শন দেখতে পেলেন। হ্যাঁ, একটা অত্যন্ত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যেটা আমরা সেদিন থেকেই বলে আসছি। আমরা দুঃখিত যে মেসি ভক্তরা এইভাবে হতাশ হতে হয়েছে, যার জন্য 72 ঘন্টার মধ্যে ক্রীড়ামন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করে 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে এবং বিধাননগরের কমিশনারকে, দেখুন, প্রত্যেকটা সরকারি প্রসিডিংসের কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম নীতি থাকে। আপনি একজন অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক হিসেবে আপনি সেটা জানেন। সেই প্রসিডিংসটা কিন্তু ফলো করতেই হয়, তা নইলে সেটা আবার পরে আইনত গিয়ে চ্যালেঞ্জড হয়। রাজ্য সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে বলে আজকে আপনারা নিজেরাই আলোচনা করছিলেন যে রাজীব কুমারকে শোকজ এবং 24 ঘন্টার মধ্যে উত্তর, 72 ঘন্টাও না, 24 ঘন্টা, বিধাননগরের কমিশনারকে শোকজ, ডিসিপি বিধাননগরকে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস চলছে। এবং আজ ভারতবর্ষের, আমি কোনো ঘটনাকে অন্য কোনো ঘটনার সঙ্গে তুলনা করতে চাইছি না, নিশ্চিত করেই নয়, কিন্তু ভারতবর্ষে কটা রাজ্যে আপনারা দেখাতে পারবেন যে একজন সিটিং মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়, যে সেই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত আরেক সেকেন্ড এবং যে কটা পয়েন্ট ওনারা তুলেছেন, প্রত্যেকটা পয়েন্টই তদন্ত কমিটি তদন্ত করে দেখছে এবং তারপরে দেখুন না পূর্ণাঙ্গ ব্যবস্থা হয় কি না। মোপিয়াদি, আমি আমার কথা বলবার আগে আমি তোমার কাছে যেহেতু একটা বিষয় আমি অথেন্টিকেট ভাবে জানতে চাইবো, এই সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা ঘুরে বেড়াচ্ছে, যে চিঠিটা, এটা কি তোমাদের যে ইনপুট, এটা কি তাতেও এটা মানে এটা কি সত্যি এটা ক্রীড়ামন্ত্রী লিখেছেন বলেই? আমি জাস্ট এটা জানতে চাইছি। যে চিঠিটা এসে পৌঁছেছে, ডেফিনেটলি তাতে তো এই বানান নিয়ে একটা সমস্যার জায়গা রয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলতে পারি, দেখো, অরূপ বিশ্বাস যে চিঠি লিখেছেন ক্রীড়ামন্ত্রী হিসেবে, বিশ্বাস করো দেবাংশু এর থেকে ভালো লিখতো খেলামন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর থেকে খেলামন্ত্রী লিখে দিত দেবাংশুর ভাষায়, একদম ল্যাটা চুকে যেত। মানে যেন ক্লাসের একজন ছাত্র ক্লাসের মনিটরকে একটা চিঠি লিখেছেন। মানে এমন একটা আবভাব যে একজন ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার যিনি হেড, তাকে একটা চিঠি লিখছেন, মনে হচ্ছে যেন একটা চিরকুট লিখে পাঠাচ্ছেন। এবং সেই চিরকুট, মানে পশ্চিমবাংলার বুকে এখন তো গীতা পাঠ, কোরআন পাঠ, চণ্ডী পাঠ এত হচ্ছে, সহজ পাঠ আর হচ্ছে না। সহজ পাঠের কি প্রয়োজনীয়তা তা মন্ত্রীর চিঠি থেকে বোঝা যায়। এই যে এত সব গালগল্প শুনলাম, এই গালগল্পের মাঝে আজকে যিনি প্রেস কনফারেন্স করলেন এবং যিনি বললেন এই যা যা হয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মমতা ব্যানার্জির সরকার এই কুণাল ঘোষের বিরুদ্ধেই তো ব্যবস্থা নিয়েছিলেন। তারপরের বাকি ইতিহাস পশ্চিমবাংলার মানুষ আমরা সবাই জানি।
তৃণমূলের মুখপাত্র এক্ষুনি বলছিলেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, দেখুন না তদন্ত করা হবে। আপনি কি তদন্ত করবেন? যে ক্লাবের সাথে খেলা হচ্ছে সেখানে পশ্চিমবাংলার এতগুলো টপ মোস্ট ক্লাব থাকা সত্ত্বেও ডায়মন্ড হারবার ক্লাব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, সেখানে খেলতে চলে গেল, তা নিয়ে আপনি তদন্ত করবেন? আচ্ছা, সবার সব দোষ, সবাই আমরা জানি সবার সব দোষ, পুলিশের দোষ, ডিজির দোষ, সব বুঝলাম। তা পুলিশ মন্ত্রীকে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে, বকটুইয়ের ঘটনার সময় রাজ্যের পুলিশ মন্ত্রীকে, আজকে ল অ্যান্ড অর্ডার নিয়ে যখন কোয়েশ্চেন হয়ে যায় রাজ্যের পুলিশ মন্ত্রীকে, ক্রীড়ামন্ত্রী না হয় বুঝলাম, কিন্তু যে মন্ত্রী বসে এই সিদ্ধান্ত গ্রহণ করছেন তিনি যা যা দপ্তর চালাচ্ছেন সেই দপ্তরের দিকে প্রশ্ন উঠছে না, সেই দপ্তরের দিকে আঙুল উঠছে না। আমি একটাই কথা বলতে পারি মৌপিয়াদি, মানুষ অনেক জমানো টাকায় রোজ ভ্যালিতে টাকা রেখেছিল, সে টাকা লুটেছে তৃণমূল। মানুষ অনেক কষ্টে জমানো টাকায় মেসির খেলা দেখতে গেছিল, আর তারপরে তৃণমূলের চোটচোট্টা চিটিংবাজগুলো মাঠটা গোল করে রেখে দিয়েছিল। যদি শিখতে হয় 2008 দেখে শিখতে পারতো, কিন্তু এদের শেখার কোনো গুরুত্ব নেই। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, এক সেকেন্ড একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বুলস। আমি আশুতোষের কাছে আসবো। আশুতোষ, ডিজি রাজীব কুমার তাকে শোকজ, সিপি বিধাননগরকে শোকজ, ডিসি বিধাননগর তার সাসপেনশন, অরূপ বিশ্বাস তাকে অব্যাহত। দেখো প্রথম কথা, সিট গঠন, 4 জন আইপিএস অফিসারকে নিয়ে সিট গঠন। দেখো প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল পাওয়ারফুল প্রিভিলেজ ক্লাস পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষ একদম পছন্দ করছেন না। এবং খুব পরিষ্কার করে কৌশিক দা এখানে আছেন, অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, উনি নিশ্চয়ই বলবেন যে কুণালদা হ্যাংলা কাদের বলেছেন, এটা তো আমরা জানতে পারছি না, আমরা চেষ্টা করছি কিন্তু জানতে পারছি না। এবং আমরা তো খুব পরিষ্কারভাবে, শুভঙ্কর সরকার তো বলেছেন প্রেস কনফারেন্সে যে পুলিশকে পৌর স্কেপগোট করা, যে বলির পাঠা, কেন জুনিয়র আইপিএস 4 জন, তারা তদন্ত করবে আইপিএস রাজীব কুমারের? হতে পারে নাকি? যেখানে স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন, যার জন্য ক্ষমতা আছে তাদের কিছু করার। এবং আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে যে যাই আলোচনা হোক না কেন, আর যেই রেজিগনেশন দিক আর না দিক, বানান ভুল করুক ঠিক করুক, যা পারে করুক, টাকাটা ফেরত দিতে হবে। যে হার্ড অ্যান্ড মানি দিয়ে সাধারণ জনতা টিকিট কেটেছিল মেসিকে দেখার জন্য, মেসিকে দেখতে পাননি। একই সঙ্গে অ্যাড করব, শুধু টাকা তো ফেরত জরুরি, কিন্তু টাকাতেও সে কম্পেনসেশন হবে না, কারণ যে ইমোশনাল লসটা হয়েছে, আমি বলছি তো টাকা ফেরত দিতে হবে। তার কারণ হচ্ছে গরিব জনতা। তোমার মিডিয়াতেই তো দেখেছি, জোম্যাটোতে করে খান একজন ছোট ভাই আমাদের, সে টাকা জমিয়ে মেসিকে দেখার জন্য যুবভারতীতে গেছিল, দেখতে পেলো না, পলিটিক্যাল প্রিভিলেজ ক্লাস ঘুরে বেড়ালো। লজ্জা করছে না তাদের? আর একটা জিনিস তোমাদের বলি, এটা তো ফুটবলের অপমান, স্পোর্টসের অপমান, আমরা যারা বাঙালি আমাদের অপমান, কলকাতার অপমান। তার কারণ হচ্ছে দেখো, আর একটা কথা আমি অ্যাড করতে চাই, আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার, কোনো মহিলা কোনো শিশুকে নিয়ে কোনো কটূক্তি আমরা করব না, তার কারণ এত আমরা নিচে নেমে যাইনি বা আমাদের কালচার এতটা নিচে নামেনি। কিন্তু এটাও ঠিক, যারা ভিআইপি কালচারকে ওপেনলি প্রেজেন্ট করলেন মাঠের ভেতরে, তারা কিন্তু ভুল করলেন। মানুষের যে আবেগ ইমোশন, সেটাকে নিয়ে ছিনিমিনি খেলা হলো, ছেলে খেলা করা হলো। এবং তোমাকে একটা বলতে চাই যে আমাদের একটা জিনিস খুব পরিষ্কার বক্তব্য, এই রেজিগনেশন সকাল থেকে চলছে, রেজিগনেশন এই চিঠি লিখেছে। আচ্ছা, তোমাদের কি এটা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে যে এই যে পুরো ব্যাপারটা যে তৈরি হয়েছে, যারা অর্গানাইজার তারা পুলিশের সঙ্গে বসেছিলেন, পুলিশের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের যারা টপ মাথা আছে তারা বসেছিলেন, তাহলে আলটিমেটলি ঘটলোটা কি? ঘটলোটা এটাই যে সেদিনকে যারা ঢুকে পড়লেন ওখানে হু করে ভিআইপি কালচারের নামে, তারাও তো পুলিশকে পর্যন্ত পাত্তা দেননি। কি সেটা বোঝা যাচ্ছে না এখান থেকে? আর একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে হাতে ক্ষমতা মানে এটাও কি 21শে জুলাইয়ের মঞ্চ ভেবেছেন যা ইচ্ছে তাই করা যায়, ডিম ভাত খাইয়ে নাচানাচি করা যায়? এটা সম্ভব? পাগলু ডান্স হবে? এবং আপনাকে একটা জিনিস বলি, এর সাথে আমাদের এটাও ইন্ট্রোস্পেক্ট কোথাও করতে হবে। আমি যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা, এই যে শুধু তৃণমূলকে আমরা অ্যাটাক করব, বিজেপিকেও বলতে হবে। আমরা ওয়াংখেড়েতে দেখেছি ম্যাডাম ফাডনাভিসকে চুইংগাম সেলফি করতে, এগুলোও কিন্তু প্রতিবাদ করতে হবে। আমরা যারা মনে করি, যারা সাধারণ মানুষ সেদিনকে ক্ষোভে ফেটে পড়েছিলেন, তারা কি দেখেছেন? মৌপিয়া 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করছে, একটা খাবার ফ্রেঞ্চ ফ্রাই 250 টাকা। এগুলো স্ক্যাম নয় তো কি বলবো, চুরি নয় তো কি বলবো? তৃণমূলের কি কোনো মান অভিমান, মানে মান সম্মান বলে কিছু থাকবে না মানুষের? শোনাবো এক সেকেন্ড, সিপি বিধাননগর মুকেশ তার বক্তব্য শোনাবো। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছি, আমার কাছে কোনো কাগজ আসেনি।
অনিশ সরকার ওনাকেও আপনাদের কাছে এখন কোনো মুকেশ বলছেন যে তার কাছে কোনো কাগজই আসেনি। অন্যদিকে ডিসি বিধাননগর অনিশ সরকার, তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ হয়েছে, তাকে এই তদন্ত চলা পর্যন্ত তাকে সাসপেনশনের নির্দেশ হয়েছে। দেখুন কাগজ এই যে এখনো এই পদক্ষেপের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কাগজ কখন আসবে না আসবে এটা একটা সরকারি প্রসিডিং, সরকারি পদ্ধতি মেনে হবে, এবং আমরা খুবই নিশ্চিত যে ওনার কাছে যদি এখনো না এসে থাকে তাহলে খুব শীঘ্রই পৌঁছে যাবে। আমরা শুধু দুটো কথা বলতে চাই। এক নম্বর হচ্ছে 1980 সালে কলকাতার যে ফুটবল খেলায় 16 জন মারা গিয়েছিল, তারপর কোন পুলিশ মন্ত্রী রিজাইন করেছিলেন? 2008 সালে মারাদোনার সুভাষ চক্রবর্তী স্বর্গত, ওনাকে নিয়ে কি অভিজ্ঞতা ছিল সেটা বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে। 3 নম্বর হচ্ছে এই 2011 সালের সেপ্টেম্বর মাসে মেসি এবং ভেনেজুয়েলা আমাদের সময় খেলে গেছে, তখন কিন্তু কিচ্ছু হয়নি। যেখানে লিওনেল মেসি প্রত্যেকটা শহরে গ্রাউন্ডে তার 70 মিনিট করে থাকার কথা ছিল, সেখানে মাত্র মিনিট 25 থেকে কেন তাকে বেরিয়ে যেতে হলো, কেন তাকে এই ডিসিশনটা নিতে হলো? তার নেপথ্যে প্রথমত তার গায়ের উপর আমরা ধাক্কি দেখেছি, দুই হচ্ছে তার গায়ে পেনের আঁচড় লেগেছে। আমরা এমনও দেখেছি যে তার সঙ্গে একদম ছায়ার সঙ্গে যে দোবাসী মহিলা ছিলেন, তার ঘাড়ের উপর লোক পড়ে যাচ্ছে এবং তার যে রিয়াকশন সেটা দেখে দূর থেকে লিপরিড করতে সমস্যা হয় না। তিনি ও মাই গড, তিনি ভাবতে পারছেন না যে এরকম ভাবে আনরুলি একটা বিহেভ করা যায়। দেখুন, সেই ঘটনাটার জন্যই তো এই তদন্ত কমিটিটা করা হয়েছে, যে যারা চিহ্নিত করবে এটা কি করে হলো, যাদের কাছে ওই ইনার সার্কেলে থাকার পাস ছিল না, তারা কি করে ঢুকেছিল, এবং সেটা কি পুলিশের ল্যাবস না উদ্যোক্তার ল্যাবস না কার ল্যাবস, তার জন্যই তো তদন্ত কমিটিটা গঠন। এক্স্যাক্টলি এটার জন্যই তো গঠন। একটু তো ধৈর্য ধরতে হবে, আমরা তো বারবার সেই কথাই বলছি, একটু তো ধৈর্য ধরতেই হবে। হ্যাঁ, এইবার জনতাকে বলছি ভাই, এই উত্তরটা দিচ্ছি। এইবার কথাটা হচ্ছে, দেখুন, ক্ষোভ ফ্রাস্ট্রেশন যতই থাক, সরকারি সম্পত্তি ভাঙচুর করা কিন্তু আমি আপনি দেশের মানুষ হিসেবে কখনোই সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। আজকে যে ইন্ডিগো লক্ষ লোক এতগুলো জায়গায় স্ট্র্যান্ডেড হয়েছিল, এতগুলো এয়ারপোর্টে, একটা মন্ত্রীকে সরতে দেখেছেন, একটা সেক্রেটারিকে সরতে দেখেছেন। এই যে পদক্ষেপ, সত্যি কি এই পদক্ষেপে জনতার ক্ষোভ প্রশমিত হবে? দেখুন, উদ্যোক্তা শতদ্রু দত্ত কোথায়? যুব ভারতীতে বিশৃঙ্খলার তাণ্ডবের পর খুঁজ পড়ে তার। ভারতে মেসের যাবতীয় অনুষ্ঠানের তিনি যোগসূত্র। হায়দ্রাবাদে বিমানে ওঠার আগেই গ্রেপ্তার করা হয় শতদ্রুকে, কিন্তু প্রথম থেকেই সাধারণ মানুষের প্রতিক্রিয়া শতদ্রুকে গ্রেপ্তারি লোক দেখানো ঘটনা। প্রশাসন আসলে নেতা মন্ত্রীদের আড়াল করতে চায়। মন্ত্রী অরূপ বিশ্বাস মেসের প্রায় ঘাড়ে উঠে পড়েছেন, এই ছবি ভাইরাল হয়। মাঠ জুড়ে হোমরা চোমরাদের ভিড়, মেসিকে ঘিরে এক চরম অব্যবস্থার ফুটেজ। ক্রমশ ক্ষোভ বাড়ছিল আমজনতার মধ্যে। সরকারের কড়া পদক্ষেপে কি সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়া যাবে? ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসকে আপাতত অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে ভোটের আগে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করার মতো পদক্ষেপ নজিরবিহীন। প্রশাসনের কড়া মনোভাবে কি মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ কিছুটা হলেও মিটবে? যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন, মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে, সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের সহযোগিতায়, রাজ্য সরকারের বদান্যতায়, রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে। শোকজ কাউকে করতে হলে নিজেকেই নিজে শোকজ করুন। বিরোধীদের কাছে সবটা আইবশ ছাড়া কিছুই নয়, শোকজ বা ইস্তফা নয়, দোষীদের গ্রেপ্তার দাবি করছে বিজেপি। বাংলায় লিখতে গিয়ে
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আর পদক আসছে না, কিছু আসছে। আর এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো পদক্ষেপ বা তদন্ত কমিটিতেই আস্থা রাখছে না বিরোধীরা। ইতিমধ্যেই জল গড়িয়েছে আদালতে। আদালতের পদক্ষেপেই ভরসা রাখছেন তারা। কলকাতা টিভি। কৌশিকদা, আপনি শুনলেন। দেখুন, এটা তো আমরা আগেও বলেছি, হাইকোর্টে যে মামলাটা হয়েছে, রাজ্য সরকার সর্বতোভাবে সেই মামলায় সাহায্য করবে। আমরা কাউকে আড়াল করার কোনো প্রশ্নই নেই। যে বা যারা এই ঘটনাটার পিছনে যুক্ত বা যাদের জন্য এই অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে, একে একে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কিন্তু পলিটিক্যাল প্রিভিলেজ ক্লাসের যে কথাটা বলা হচ্ছে, এটা তো ঘটনা যে আপনাদের নেতা মন্ত্রী আপনাদের দলের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত, তাদের মাঝের মধ্যে। এখন একটা কথা বলুন, পলিটিক্যাল প্রিভিলেজ ক্লাস, সত্যি কথা বলতে এটা হয়তো একটু থিওরিটিক্যাল আলোচনা হয়ে যাবে, কিন্তু এই পলিটিক্যাল প্রিভিলেজ ক্লাস কি ভারতবর্ষের অন্য রাজ্যে নেই? এমনকি পৃথিবীতেও নেই? তাহলে দেবেন্দ্র ফডনবিসের ওয়াইফ দ্বিতীয়বার সেলফি তুললেন কি করে? উনি কি মুখ্যমন্ত্রীর আত্মীয় নন? দীপ্তাশ্ব, এটা কিন্তু ঘটনা যে গত দুদিনে তোমাদের এই যে যাবতীয় আক্রমণ, সেখানে একটি চোনা আছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফাড়নবিস, যিনি নিজে একজন প্রফেশনালও, যিনি একজন ব্যাংকার, তিনি একটা ছবির সেলফি তুলবেন, সেটাতে প্রবলেমের কিছু নেই। কিন্তু যে ভঙ্গিটা, যেভাবে তিনি চিউইংগাম চিবোতে চিবোতে প্রথমে একটা সেলফি তুললেন, তারপর সেলফিটা তার পছন্দ হলো না, তিনি আবার তুলতে চাইলেন, এবং সেই সময় মেসির যে রিয়াকশন, মেসির যে এক্সপ্রেশন, সেটা নিয়ে চর্চা চলছে। না না মৌপিয়াদি, তুমি কি দেখেছো মুম্বাই বলো, হায়দ্রাবাদ বলো বা দিল্লিতে বলো, যে কোথাও কোনো একজনও দর্শক অভিযোগ করেছেন যে তারা মেসিকে দেখতে পাননি? কোথাও তুমি দেখেছো যে জলের বোতল ছোড়া হচ্ছে? আজকে তৃণমূলের মুখপাত্ররা তারা অমৃতা ফাড়নবিসকে দেখে, তার ছবি বারবার দেখে তাদের বোধহয় কিছু ক্রাশ খাচ্ছেন, কিন্তু না, এই বক্তব্যটা আমার আপত্তি রয়েছে। কারণ জাস্ট বিকজ শি ইজ, এক সেকেন্ড, জাস্ট বিকজ, এটা আমি বলছি, জাস্ট বিকজ শি ইজ আ ওম্যান, তাকে নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন ক্রাশ খাওয়ার প্রসঙ্গ আসাটা এটা অভিপ্রেত নয়। আমি বলবো যে এটা বলেই তারা একটা করছেন। আজকে তাহলে যদি অমৃতা ফাড়নবিসকে নিয়ে কথা বলেন, তাহলে শুভশ্রী চক্রবর্তীকে নিয়ে কেন কথা বলবেন না? গাঙ্গুলি, তাকে নিয়ে কেন কথা বলবেন না? তাকে নিয়ে তখন সেটা দেখতে পারলে আজকে দেখুন, আলোচনাটা ঘোরানোর চেষ্টা। না না, এক সেকেন্ড, রাজ চক্রবর্তীকে নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে। না না মৌপিয়াদি, এখানে আমি শুভশ্রী গাঙ্গুলির কথা তুলে দিই, কিন্তু যদি অমৃতা ফাড়নবিসকে নিয়ে প্রশ্ন তুলতে হয় তাহলে প্রশ্নটা ওঠে। আপনি মহিলার কথা বললেন, তাহলে যদি শুভশ্রী গাঙ্গুলির সম্মান থাকে মহিলা হিসেবে, তাহলে অমৃতা ফাড়নবিসেরও আছে। আজকে আলোচনাটা ঘুরিয়ে লাভ নেই। পুলিশ পুলিশ বলছে যে রাতের অন্ধকারে স্টেডিয়ামের ভেতরে জলের বোতল ঢুকেছে, পুলিশ জানতো। তাহলে জলের বোতলের জায়গায় যদি বোমা ঢুকতো, তাহলে তখন পুলিশ কি বলতো? যদি ওখানে একটা বোমা বিস্ফোরণ করতো, তখন খালি আইএসএল এর খেলা হয়। থামতে বললে থামতে হবে। আমার সায়নের কাছে প্রশ্ন, সায়ন, এখনো পর্যন্ত যে যে তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে পুলিশ আর আয়োজকদের মধ্যে আইদার চূড়ান্ত একটা মিসকমিউনিকেশন ছিল, অথবা এখন এই যে গুফাপগুলো সেগুলো নিজেরা ম্যানেজ করার চেষ্টা করছেন দায় এড়িয়ে। এক, দুই হচ্ছে এই যে টিকিট কত বিলি হয়েছিল, অর্থাৎ একটা ম্যাচ হলে, একটা ইভেন্ট হলে তার তো নির্দিষ্ট যে এতগুলো টিকিট সেগুলো বিক্রি হবে, এই টিকিটগুলো কমপ্লিমেন্টারি, তার একটা হিসেব থাকে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই হিসেবটাই টোটালটা গোলমাল হয়ে গিয়েছিল। এরকম ইভেন্টের ক্ষেত্রে, বিশেষ করে মাঠ হচ্ছে সবসময় ভীষণ স্যাক্রোস্যান্ট। মাঠ হচ্ছে একটা মন্দিরের যেমন গর্ভগৃহ হয়, একটা স্টেডিয়ামে মাঠের যে ফিল্ড এরিয়াটা, সেটা হচ্ছে সেরকমই একটা স্যাক্রোস্যান্ট, অত্যন্ত পবিত্র, অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা। সেখানের জন্য নির্দিষ্ট, সেটা মিডিয়া পার্সন হন বা যে কেউ, যাদের অল অ্যাক্সেস পাস থাকে, এরকম খুব লিমিটেড কিছু পাস শুধুমাত্র সেখানে অ্যালাউড হয়। তারপর আইদার তাহলে এরকমভাবে লটকে লট পাস ইস্যুর হয়েছে, যেটা হওয়ার কথা নয়, অর্থাৎ কোনো প্ল্যানিং ছিল না, অথবা পাস আছে কি পাস নেই, প্রপার পাস আছে কি প্রপার পাস নেই, সেটা না দেখে অ্যালাউ করা হয়েছে। এর দায়টা কে নেবে? না না, দায়টা তো অবশ্যই সরকার নেবে। সরকার ছাড়া অন্য কেউ কিভাবে দায় নেবে? তুমি যেটা বলছিলে যে মেসি তো প্রাণ সংশয় হতে পারতো।
অবশ্যই মেসির ওপিয়াদি বুঝবে, মেসির প্রাণ সংশয় মানে গোটা পৃথিবীর কাছে পশ্চিমবাংলা নিয়ে এমন নেগেটিভ বার্তা গেল। ভবিষ্যতে যদি কলকাতায়, দেখো তৃণমূল আজ আছে কাল থাকবে না, পরশুদিন উঠে যাবে, কিন্তু ভবিষ্যতে কলকাতায় যদি বড় কোনো ইভেন্ট হয়, ভবিষ্যতে কলকাতায় যদি বড় কোনো অন্য কোনো সামিট হয়, ভবিষ্যতে যদি অন্য বড় কোনো ক্রীড়ার যখন প্রতিযোগিতা হবে, তখন যে স্পন্সররা থাকবে, যারা অর্গানাইজার থাকবে, তারা কলকাতায় আসবার আগে তো 10 বার ভাববে। শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতা এলে মেসিকে নিয়ে আসবেন। ওনার আর 1 কোটি রোহিঙ্গাও খুঁজে বার করা হলো না, ক্ষমতাতে আর আসা হলো না, আগে বাড়া হলো না, সিপিএম ওসাই শূন্যই রয়ে গেল। আবার এটা কে? না তোর বাবা। এই না এটা কি ধরনের কথা? দিস ইজ নট ডান। কি ধরনের কথা? ও যদি বলতে পারে তাহলে এরকমই উত্তর হবে। না, কিন্তু এটা এখানে এলাও হবে না, তেমনই উত্তর হবে। নো যেমন ব্যবহার হবে তেমনই উত্তর হবে। নো, দিস ইজ নট ডান। যেমন ব্যবহার হবে তেমনই উত্তর হবে। অত্যন্ত সভ্য ডিবেটের জায়গা, তেমনই উত্তর হবে। না এটা হতে পারে না, এটা কোনোভাবে না। তুমি তাহলে উত্তর দীপ্তাস্য তোমার মাথায় রাখতে হবে। এখানে তুমি দীপ্তাস্য যশ হিসেবে কথা বলছো না, না আমি তুমি বিজেপির মুখপাত্র হিসেবে কথা বলছো। প্লিজ না, দিস ইজ নট দ্যাট। না দীপ্তাস্য, আমি এটা এলাও করব না। দীপ্তাস্য, আমি এটা এলাও করব না। তাহলে আগেরটাও এলাও করব। আমি কোনটাই এলাও করব, আমি বলেছি, বাট আমি এলাও করব না। আমাকে এটা বলে লাভ নেই। দীপ্তাস্য আমার কাছে এগুলো করে লাভ নেই। না এটা আমি এলাও করব, এটা আমার কাছে করে লাভ নেই। দীপ্তাস্য, এটা আমার কাছে করে লাভ নেই। দীপ্তাস্য, দিস ইজ আ ডিফারেন্ট ফোরাম, দিস ইজ আ ডিফারেন্ট প্ল্যাটফর্ম, আ ডিফারেন্ট ফোরাম, যেখানে আমি শুধুমাত্র সভ্য ডিবেট এলাও করি। নো, দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। আমি বলে দিলাম তো, দিস ইজ নট ডান। ইউ আর ওয়েস্টিং our valuable time. Both of you, I will request both of you. না একদম এটা বলবে না। না তুমি কারো পরিবার টানতে পারো না। দীপ্তাস্য কারো পরিবার তুমি এখানে টানতে পারো না। নো প্লিজ, ঠিক আছে, আগে ওদিক থেকে ব্যবহার ঠিক না করতে প্লিজ। বলো। আশুতোষ কথা বলো। দেখো, প্রথম হচ্ছে একটা জিনিস কিছুতেই আমরা অ্যানালিসিস করছি না, সেটা হচ্ছে যে গার্ডটা, যে পুরো যে যুবভারতী ক্রীড়াঙ্গন, গার্ড কারা দেয়? নিশ্চয়ই আইপিএসরা দেয় না। দেয় কারা? যারা হোমগার্ড, রিজার্ভ ফোর্স, এসআইরা গার্ড দেয়। আচ্ছা, এবারে তুমি বলো তো, যদি ইনস্ট্রাকশন টপ মহল থেকে না থাকে, জলের বোতল কেন একটা মাছি ঢুকতে পারবে না? নিশ্চয়ই কোনো রকমের ইনস্ট্রাকশন ছিল যে ভাই জলের বোতলও ঢুকতে পারবে, ফ্রেঞ্চ ফ্রাইও ঢুকতে পারবে। কারণ এই যে ডিসি বিধাননগর যাকে সাসপেন্ড করা হয়েছে, আমরা দেখেছি তার আগের দিন ডিসি বিধাননগর একটা ফেসবুক লাইভ করেছিলেন, যেখানে কি আনা যাবে, কি আনা যাবে না। আমার একটা ছোট্ট অবজেকশন আছে। কথাটা শেষ করতে দাও আশুতোষ। আই ডোন্ট লাইক বিং ইন্টারাপ্টেড। ডিসি বিধাননগর সেখানে স্পষ্ট করে বলেছিলেন যে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না, জলের পাউচ ভেতরে থাকবে। তারপর যে জলের বোতল থাকলো তার দায়টা কার? এবার বলো। এবার আমি বলছি, এই যে তুমি বললে ইউ আর নট লাইকিং টু বি ইন্টারাপ্টেড, ঠিক এইভাবে ডিসি বিধাননগর কিন্তু আমরা জানি উনি কিন্তু ম্যাক্সিমাম টাইমটা ইন্টারাপশনের ভেতরেই ভোগেন। তার কারণ হচ্ছে হি ইজ বিজি উইথ রিলস, এবং আমরা তো জানি এগুলো কেন, এগুলো লোকানোর দরকার নেই। তার কারণ যে বিধাননগর থানা মৌপিয়া টিচারদের ওপেন লাঠিচার্জ করতে পারে রাত্রির 12টার সময়, তারা জলের বোতল ঢুকছে কি ঢুকছে না জানে না, হাউ টু গার্ড দ্য ইন্টার সেফটি মেকানিজম জানে না তারা, এগুলো কোনোদিনও কেউ শুনবে? এবং আমরা খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এই টপ ব্রাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, দয়া করে এমন কিছু কাজ করুন সিট দ্বারা সোজা করে, যাতে মানুষকে এইভাবে ভোগান্তি না করতে হয়। এবং মানুষের যে মনের ক্ষোভ, আজকে যে চেয়ারগুলো ভেঙে ভেঙে পড়ছে, তোমার ভালো লাগছে, আমার তো ভালো লাগছে না। আজকে যে অ্যাজ আ স্পোর্টস রিপোর্টার আমি যেটুকু ওখানে অতীতে যেটুকু কাজের সুযোগ পেয়েছি, যুবভারতী ক্রীড়াঙ্গন মানে আমাদের সবার কাছে একটা প্রাইড। আমরা যখন ডার্বি দেখতে গেছি বা আমরা কর্মসূত্রে কভারেজের জন্য গেছি, সেটা আবেগের জায়গা। আবেগের জায়গা, আমি তো বলছি বারবার করে। এবং আমি খুব ক্যান্ডিডলি এই কথাটা বলতে চাই যে যেভাবে আমাদের এই ক্রীড়াঙ্গনটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যারা ভেঙেছেন তারাও কিন্তু মনে কোথাও ভাবছেন যে না, কোথাও আমাদের ভুল হয়ে গেছে। আমার কৌশিকদার কাছে প্রশ্ন, কৌশিক, তো আমরা কিন্তু দেখেছিলাম যে কঠোর প্রশাসনিক পদক্ষেপ, সেটা অনেক সময় সরকারের পক্ষে তার যে আফটার মাথটা সেটা সামলানো, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যেমন অনেকেই মনে করেন যে প্রশাসন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের পাশ থেকে সরে গিয়েছিল, বা একটা সংশয়ের বাতাবরণ তৈরি হয়েছিল যখন রিজওয়ান কাণ্ডের পর একদম টপমোস্ট অফিসিয়ালদের তাদের সরানো হয়েছিল। আপনার কি মনে হয় না মাত্র কয়েক মাস পরে ইলেকশন, রাজীব কুমারের মতো অফিসার তাকে শোকজ করা,
এরকম প্রশাসনিক পদক্ষেপ এটা কোথাও ব্যাকফায়ার করতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার। আমাদের মামাটি মানুষের স্বার্থে, ভাই বলতে দাও, পশ্চিমবঙ্গের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্তটা আমরা নেব। সেটা যদি আমাদের ব্যাকফায়ার করে বা না করে তাতে আমাদের কিছু যায় আসে না। টাকাটা কবে এখনো পাইনি, সেই ভাববাটোয়ারা হয়ে গেছে, আমরা ভাবি তাতে ব্যাকফায়ার করে টাকা ফেরত করুন আগে, আমাদের টাকাটা যায় আসে না, আমরা সেটা দেখব। আমরা রাজধর্ম পালন করব, আমরা রাজধর্ম পালন করব, যাতে যাতে মনে হবে শোকজ করা তাতে তাকে শোকজ করব। এক সেকেন্ড টিকিটের সংখ্যা নিয়ে এখনো কোনো সঠিক তথ্য উঠে আসছে না, অথচ দেখা, এক সেকেন্ড বলতে দাও না, কথাটা শেষ করতে দাও। অথচ দেখা যাচ্ছে ভিডিও সামনে আসছে যে সুজিত বসু অকাতরে তার সমর্থকদের মধ্যে পাস বিলি, ফ্রি পাস বিলি করছিলেন। তাকে জিজ্ঞাসা করা হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? এইবার দেখুন, সুজিত বোস কেন টিকিট বিলি করছিলেন সেটা উনি নিজেই বলেছেন। সেটা আপনারা, আরে ভাই বলতে না দিলে আমি কি করব? এইবার সুজিত বোস কেন বিলি করছিলেন তিনি বলেছেন যে আমি পয়সা নিয়ে তো টিকিট বিলি করিনি, আমি কমপ্লিমেন্টারি পাস পেয়েছি, সেই কমপ্লিমেন্টারি পাস তো বিলি হয়েছে, সেটা সম্পর্কে এই কমপ্লিমেন্টারি পাস উনি কত পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, সেগুলো যদি তদন্ত কমিটি মনে করে তাহলে তদন্ত করে দেখতে পারেন। আমরা তো তাই বলছি, কমিটি মনে করে তাহলে তদন্ত করে দেখবে। আরে গেরুয়া পতাকা কি করে আমি দীপ্তাশ্বর রেসপন্স দেব। গেরুয়া পতাকা নিয়ে বলতে দিন দীপ্তাশ্বর, হায়দ্রাবাদ বলতে দিন এক এক করে দীপ্তাশ্বর। অনুষ্ঠানে কোনো বিঘ্ন ঘটেনি, কারণ সেখানে অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। কলকাতায় এরকম হয়েছে কারণ কলকাতা স্ক্যামের পরিকল্পনা ছিল এবং সেই স্ক্যাম হয়েছে। আজকে যুব সমাজ যারা মেসিকে আইকন মনে করে, এর আগে তাদের চাকরি চুরি করা হয়েছে, এবারে কলকাতায় বিজেপি টাকা চুরি করা হয়েছে, বিজেপি গন্ডগোলের পরিকল্পনা করেছিল, তা নইলে গেরুয়া পতাকা নিয়ে ঢুকলো কি করে? ধৈর্যের ভারতবর্ষে কখনো দেখেছেন, ভারতবর্ষে আজ অবধি কখনো দেখেছেন যে কোনো খেলার মাঠেরা গেরুয়া পতাকা নিয়ে ঢুকছে? গেরুয়া পতাকা নিয়ে ঢুকছে, ঢুকলো কি করে? পুলিশ বলে দিয়েছিল কোনো টিফো থাকবে না। এক্স্যাক্টলি, তো বলছি যে এই যে গেরুয়া পতাকা নিয়ে ঢুকলো, আজ অবধি কোন খেলার মাঠে দেখেছে যে কোন ধর্মীয় পতাকা নিয়ে ঢুকতে? মানে অশান্তির পরিকল্পনাটা কোথায় হয়েছিল? খুব সংক্ষেপে 30 সেকেন্ড একটা উত্তর দেন। 1 সেকেন্ড কৌশিক দা, সেটা হচ্ছে পলিটিক্যাল প্রিভিলেজ ক্লাস যারা সেদিন ঘিরে ছিল, তার মধ্যে অন্যতম ছিলেন, একজন ছিলেন অফকোর্স শকন্যা, যদি সে প্রসঙ্গ আমি তুলতে চাই না, অশোক দিন্দা। তার ফিল্ডের মধ্যে যাওয়ার প্রপার যে পাস সেটা ছিল, তিনি নিজে ছবি পোস্ট করেছেন, নিজে ছবি পোস্ট করেছেন, নিজে পোস্ট করেছেন। না না, আমি বলছি ফিল্ডের মধ্যে আছে, ফিল্ডের মধ্যে সবাই যাত্রায় তো সবাই, আমার প্রশ্ন ফিল্ডের মধ্যে, ফিল্ডের মধ্যে যাওয়ার নির্দিষ্ট পাস আছে। আমি বললাম যে তার পাস ছিল না, তাহলে তাকে যেতে দিল কেন? খুব সংক্ষেপে শায়ন, আমি 30 সেকেন্ডে শায়নের রেসপন্স দেব। শায়ন, নাও হোয়াট? 1 সেকেন্ড। না, আমি একটাই কথা বলতে পারি, এই যে টাকা ফেরত দেওয়ার যে কথা আসছে, কে টাকা ফেরত দেবে? এই সারদার সময়তেও একই গল্প শুনেছিলাম, রাজ্যের মানুষকে বলেছিলেন বেশি বেশি করে সিগারেট খাও, আমরা টাকা ফেরত দেবো। আমরা বলছি টাকা গেল কার কাছে আর টাকা ফেরতটা কে দেবে? আর যাদের বিরুদ্ধে অভিযোগ বা যে সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেই সরকারের আধিকারিকরাই কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ প্রশ্ন রয়ে যায়। আমি শেষ খালি যে কথাটা বলবো, আমি একটু রিভাইন্ড করে দেখলাম বিজেপির প্রতিনিধি সম্ভবত আমার বাবা তুলে কথা বললেন, আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। আবারও বলছি, অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হয়েছে তদন্ত চলা পর্যন্ত ইত্যাদি ইত্যাদি, কিন্তু আজকে সবচেয়ে বড় চমকটা ছিল ডিজি রাজীব কুমারের শো কজে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।